হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা কি করব, আজকে আমরা ইন্ডিয়ান পলিটির উপর বেশ কিছু কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করব, যেগুলো হচ্ছে আমাদের WBCS প্রিলিম এবং মেন্সের যে পেপার 5 শেখার জন্য ইম্পর্টেন্ট হবে। তো প্রিলি এবং মেন দুটোকেই মাথায় রেখে কিন্তু আজকের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। ওকে, তো আজকে আমরা টার্গেট নিয়েছি ইন্ডিয়ান পলিটির উপর টোটাল 200 MCQs তোমাদের জন্য নিয়ে আসার। তার আজকে সেট 1। তো তোমাদের তরফ থেকে যদি ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে 200-র উপরেও কোশ্চেন করার চিন্তাভাবনা করব। ওকে, এবং এই সেটটা আমরা এই যে সিরিজটা এটা আমরা চেষ্টা করবো একদম আপ টু আমাদের WBCS প্রিলিম 2021 অবধি চালিয়ে নিয়ে যাওয়ার, এবং তারপরে মেন্সের জন্য আমরা কন্টিনিউ করবো, কারণ মেন্সেও এটা দরকার হবে এবং মেন্সের কোশ্চেন এখানে ইনক্লুড আছে। তো শুরু করা যায়। ওকে, সো আজকের ফার্স্ট কোশ্চেনটা দেখো। ফার্স্ট কোশ্চেনটা কি বলা হচ্ছে, নেম দ্য ফার্স্ট জাজ অফ সুপ্রিম কোর্ট এগেনস্ট হুইচ দ্য প্রপোজাল অফ ইমপিচমেন্ট ওয়াজ প্রেজেন্টেড ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। অর্থাৎ আমাদের স্বাধীন ভারতের যে পার্লামেন্টে সুপ্রিম কোর্টের কোন জাজের এগেনস্টে, মানে উনি প্রথম জাজ ছিলেন যার এগেনস্টে কী হয়েছিল, ইমপিচমেন্ট, মানে যাকে পদ থেকে সরানোর জন্য অ্যাপিল হয়েছিল। এখানে সঠিক উত্তরটা কী হবে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জাস্টিস রামস্বামী। জাস্টিস রামাস্বামী এগেনস্টে কিন্তু প্রথম এটা হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ যে ভীরাস্বামী রামাস্বামী ওয়াজ এ জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফার্স্ট জাজ এগেইনস্ট হুম রিমুভাল প্রসিডিংস ওয়ার ইনিশিয়েটেড ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। মানে স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের যার এগেনস্ট এটা হয়েছিল তিনি ছিলেন রামাস্বামী, এবং এটা কবে হয়েছিল, সেটা হয়েছিল 10th May 1993। দ্য রিমুভাল মোশন ওয়াজ প্লেসড ইন লোকসভা ফর ডিবেট অ্যান্ড ভোটিং অন 10 May 1993। 1993 সালে এটা হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের জাজ যার এগেনস্টে ইমপিচমেন্টের প্রস্তাব আনা হয়েছিল। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিলেটেড টু দ্য ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড মানে আমাদের যে সিভিল কোড আছে সেটা সবার ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লিকেবল হবে, এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা কোন আর্টিকেল অনুযায়ী করা হয়, কোন আর্টিকেলে এই জিনিসটার উল্লেখ আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আর্টিকেল 44। এবং এটা হচ্ছে আমাদের ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অন্তর্গত, এবং এটা হচ্ছে অবভিয়াসলি নট জাস্টিসিয়েবল। মানে এটা যদি ভায়োলেশন হয় তুমি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যেতে পারবে না, যেটা ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে তোমরা যেতে পারো, কারণ ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, কিন্তু ডিপিএসপি ইজ নন জাস্টিসিয়েবল। এটাও তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো তোমাদের এখানে একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু WBCS প্রিলিম 2021কে মাথায় রেখে আমাদের একটা মক টেস্টের সিরিজ আনা হয়েছে। এটা কিছুদিন আগে স্যার তোমাদের ডিটেলসে বলে দিয়েছেন। এখানে ডিটেলসটা তোমরা অলরেডি জানো, ভিডিওটা দেখে নিও। এখানে ডিসকাউন্ট পাওয়ার জন্য আমার নামে যে ডিসকাউন্ট তোমরা ইউজ করতে পারো, SUBA 50% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা যারা 2021 প্রিলিমসকে টার্গেট করছো বা পুরো আমাদের 21-এর মেন্সের জন্য কিন্তু এটা কাজে লেগে যাবে, কারণ মেন্সেরও মক টেস্ট এখানে ইনক্লুড করা আছে। অতএব 2021-এর যারা টার্গেট করছো তাদের জন্য কিন্তু এটা খুব বেনিফিশিয়াল। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলা হয়েছে, দ্য আইডিয়া অফ রেসিডুয়াল পাওয়ার্স ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডিরাইভড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ বা ড্যাশ কনস্টিটিউশন। মানে আমাদের সংবিধান তোমরা জানো যে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়েছি আর কি, ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে আমাদের সংবিধান আমরা তৈরি করেছি। তো এখানে রেসিডুয়াল পাওয়ারের কনসেপ্ট আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি, সেটা নিয়েছি আমরা অপশান সি, কানাডার সংবিধান থেকে আমরা নিয়েছি। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইন ইয়ার 1978 দ্য ড্যাশ অ্যামেন্ডমেন্ট এলিমিনেটেড দ্য রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ দ্য প্রপার্টি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস। তো এটা আশা করি তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে অপশান ডি, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা হচ্ছে আমাদের কি করেছিল, এটা হচ্ছে আমাদের যে রাইট টু প্রপার্টি ছিল সেটাকে কি করে দিয়েছিল, সেটাকে ফান্ডামেন্টাল রাইট থেকে সরিয়ে দিয়ে লিগাল রাইট করে দিয়েছিল। কি করে দিয়েছিল, ইট ওয়াজ মেড লিগাল রাইট ইনস্টিড অফ ফান্ডামেন্টাল ওয়ান। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর সেন্টার স্টেট রিলেশনশিপ মেনশন। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টে সেন্টার স্টেট রিলেশনশিপটা মেনশনড আছে? সেন্টার স্টেট রিলেশনশিপটা মেনশন আছে। আমাদের সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পার্ট 11, আর্টিকেল 245 to 55। এখানে দেখো আমাদের সেন্টার স্টেট রিলেশনশিপে টোটাল 3টে পার্টে ভাগ আছে। 3টে পার্ট কী কী? প্রথমটা হচ্ছে আমাদের লেজিসলেটিভ রিলেশনশিপ, যেটা আর্টিকেল 245 থেকে 255-এর মধ্যে আছে। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ, যেটা হচ্ছে আর্টিকেল 256 থেকে 263-এর মধ্যে আছে।
সি আমাদের কি ফাইন্যান্সিয়াল রিলেশনস আর্টিকেল 268 থেকে 293 এর মধ্যে আছে, অর্থাৎ এই তিনটে তোমাদের কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেন্ট্রাল স্টেট রিলেশনশিপের মধ্যে এই তিনটে পার্ট আছে এবং তিনটে পার্টে কোনটা কি আর্টিকেল এটা আমি তোমাদেরকে উল্লেখ করে দিলাম। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। 6 নম্বর কোশ্চেন এগেন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আর্টিকেল ড্যাশ অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস দ্য ইলেকশন কমিশন দ্য পাওয়ার টু সুপারভাইজ দ্য ইলেকশন অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার। আমাদের পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারে যে ইলেকশন হয় সেটাকে ইলেকশন কমিশন যে পুরো সুপারভাইজ করবে, তারকে যে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে, সেই পাওয়ারটা কোন আর্টিকেল অনুযায়ী দেওয়া হয়েছে। এটা একটু আনকমন কোশ্চেন, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, আর্টিকেল 324। ঠিক আছে, আর্টিকেল 324 এখানে এটা দেওয়া হয়েছে। বাকি আর্টিকেলগুলো সম্বন্ধে দেখে নেওয়া যাক। আর্টিকেল 324 তো বলে দিচ্ছে সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইলেকশন টু বি ভেস্টেড ইন দি অ্যান ইলেকশন কমিশন। আর্টিকেল 341 and Article 342 are related to special provisions to SC, ST and OBC minorities etc. ঠিক আছে, আমাদের আর্টিকেল যে 341 এবং আর্টিকেল 342 আছে, এটা হচ্ছে আমাদের এসসি, এসটি এবং ওবিসি এবং অন্যান্য মাইনরিটিদেরকে যে মানে স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে সেটার সঙ্গে রিলেটেড। এবং আর্টিকেল 314 হচ্ছে রিলেটেড টু সার্ভিসেস আন্ডার সেন্টার অ্যান্ড স্টেট। সেন্টার এবং স্টেটের আন্ডারে যে বিভিন্ন সার্ভিসেসগুলো আছে সেইগুলোর সঙ্গে রিলেটেড হচ্ছে কি, সেগুলোর সঙ্গে রিলেটেড হচ্ছে আমাদের আর্টিকেল 314। অর্থাৎ বাকি অপশানের মধ্যে বাকি যে পোর্শনগুলো, বাকি যে অপশানগুলো আছে সেগুলো সম্বন্ধে কিন্তু আমি এখানে দেখো তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম, এগুলো তোমরা তাহলে মনে রাখতে পারবে। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো বলা হচ্ছে কি, 7 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ নমিনেটেড মেম্বার্স টু লোকসভা। লোকসভায় ম্যাক্সিমাম কতজন নমিনেটেড মেম্বার থাকতে পারেন? তো এটার সঠিক উত্তর কী হবে ফ্রেন্ডস? অপশান 2 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। 2জন মেম্বার থাকে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির, যাকে সরাসরি প্রেসিডেন্ট নিজে হচ্ছে নমিনেট করেন। আমাদের লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 552, কিন্তু প্রেজেন্টলি আমাদের মানে মেম্বার কতজন আছে? 545। এটা মনে রাখবে, ম্যাক্সিমাম 552, বর্তমানে আছে 545। নেক্সট 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে দেখো কি, হু ডিসাইডস অন দ্য ইস্যু রিলেটেড টু দ্য ডিসকোয়ালিফিকেশন অফ এ মেম্বার অফ লোকসভা আন্ডার 10th শিডিউল। 10 নম্বর শিডিউল অনুযায়ী কোনো একজন মেম্বারকে ডিসকোয়ালিফাই করা হবে লোকসভার মেম্বার, মানে লোকসভা থেকে সরিয়ে দেওয়া হবে। তো সেটা কখন করা হবে বা কে এটা করতে পারে, এটার পাওয়ারটা দেওয়া আছে আমার স্পিকারের হাতে। অপশান ডি, স্পিকার। স্পিকার অফ লোকসভায় যেটাকে বলা হয় কি, যেটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল, এটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। 10th শিডিউল অনুযায়ী স্পিকারকে এই ক্ষমতা দেওয়া আছে, লোকসভার স্পিকারকে। নেক্সট, লোকসভার স্পিকার হয়, রাজ্যসভার চেয়ারম্যান হয়, রাজ্যসভার চেয়ারম্যানকে আমাদের ভাইস প্রেসিডেন্ট। 9 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য টার্ম অফ ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ এ গ্রাম পঞ্চায়েত। টার্ম মানে হচ্ছে কত বছরের জন্য গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে সিলেক্ট করা হয়, সেটা হচ্ছে অপশান এ, 5 বছরের জন্য। 10 নম্বর নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কি, যে হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টক্স অ্যাবাউট দ্য প্রভিশনস ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এগেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা প্রেসিডেন্টেরও ইমপিচমেন্ট হয়, মানে প্রেসিডেন্টকে যদি আমি পদ থেকে সরাতে চাই তার সেটাকে বলে ইমপিচমেন্ট। এবং সবসময় মনে রাখবে যে প্রেসিডেন্টের সঙ্গে রিলেটেড যে কোনো আর্টিকেল কিন্তু বেশ ইম্পর্টেন্ট, অতএব এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য মাথায় থাকে, প্রেসিডেন্টের সঙ্গে রিলেটেড যে কোনো আর্টিকেল কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইমপিচমেন্ট কোন আর্টিকেল অনুযায়ী, সেটা হচ্ছে আর্টিকেল ডি, মানে অপশান ডি, আর্টিকেল 61। প্রেসিডেন্টের সঙ্গে রিলেটেড বাকি আর্টিকেলগুলো দেখো ওখানে অপশানে দেওয়া আছে। আর্টিকেল 54 হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট। আর্টিকেল 51 কি, আর্টিকেল 51 হচ্ছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। আর্টিকেল 63 হচ্ছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্বন্ধে বলে, আর আর্টিকেল 61 হচ্ছে প্রসিডিওর অফ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ আমাদের বাকি যে অপশানসগুলো আছে সেই অপশানসগুলো কিন্তু আমি এখানে সব লিখে রেখেছি, যাতে তোমরা অপশানগুলো মাথায় মানে জেনে রাখতে পারো বাকি অপশানগুলো কোনটা কী। এটাই কিন্তু অ্যাকচুয়ালি এমসিকিউ প্র্যাকটিস করার প্রপার রুল কিন্তু এটাই। নেক্সট 11 নম্বর কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যামেন্ডেড ফর দ্য ফার্স্ট টাইম ইন হুইচ ইয়ার। প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল কোন বছর? সেটা হচ্ছে 1951, 1951-তে। কিসের জন্য? এটা হচ্ছে কি, এগেনস্ট দ্য অ্যাবিউজ অফ ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড ভ্যালিডেশন অফ জামিনদারি অ্যাবলিশন লজ অ্যান্ড ক্ল্যারিফাইড দ্য রাইট টু ইকুয়ালিটি মোর স্পেসিফিক্যালি। আমাদের জমিনদারি লজ যেটা ছিল সেটাকে আমাদের ঠিকঠাক করার জন্য, মানে ফান্ডামেন্টাল রাইটসগুলোকে বাঁচানোর জন্য, এটা প্রথম 1951-তে কী করা হয়, প্রথমবারের জন্য আমাদের কনস্টিটিউশন কী হয়, অ্যামেন্ডমেন্ট হয়, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। 12 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্যাট ইচ ইন্ডিয়ান স্টেট উইল হ্যাভ এ গভর্নর। প্রত্যেক রাজ্যের একজন রাজ্যপাল থাকবে, এটা কোন আর্টিকেলে উল্লেখ আছে? সেটা হচ্ছে আর্টিকেল ডি, 153। বাকিগুলো কি দেখো, বাকি আর্টিকেল 151 হচ্ছে রিলেটেড টু ক্যাগ, মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।
152 হচ্ছে ডেফিনেশন অফ স্টেট, 153 গভর্নর অফ স্টেটস অ্যান্ড 154 হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার্স অফ গভর্নর। তো এই কোশ্চেন দেখো, কোশ্চেনটা তোমার হয়তো দেখে ইজি মনে হচ্ছে, কিন্তু বাকি অপশানগুলো তোমাদের জানতে হবে। বাকি অপশানগুলো জানলে তবে গিয়ে তোমার কোশ্চেনটা পড়ে পুরোপুরি বেনিফিট পাবে তুমি। নেক্সট 13 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড পপুলার চেম্বার। পপুলার চেম্বার কাকে বলা হয়? মানে যে আমাদের রাজ্যসভা, গ্রামসভা, লোকসভা, স্টেট অ্যাসেম্বলির মধ্যে পপুলার চেম্বার কাকে বলা হয়? সেটা হচ্ছে সবসময় মনে রাখবে লোকসভা, অপশান সি। লোকসভাকে কী বলে? লোয়ার হাউস অর পপুলার চেম্বার, বিকজ ইট হ্যাজ কম্পারেটিভলি মোর পাওয়ার। কেন এটাকে পপুলার চেম্বার বলা হয়? বিকজ ইট হ্যাজ কম্পারেটিভলি মোর পাওয়ার্স ইন লেজিসলেশন অ্যান্ড ইটস মেম্বার্স আর ইলেক্টেড বাই ডাইরেক্ট ইলেকশন। তাহলে একে লোয়ার হাউস বা পপুলার চেম্বার বলা হয়। কেন বলা হয়? কারণ এক হচ্ছে এর হাতে পাওয়ার বেশি থাকে, দ্বিতীয়ত হচ্ছে এখানের যে মেম্বাররা থাকে তারা ডাইরেক্ট ইলেক্টেড হয়, নট সিলেক্টেড অর নমিনেটেড, ডাইরেক্ট ইলেক্টেড হয়। যেটা রাজ্যসভার ক্ষেত্রে কী হয়? রাজ্যসভায় হচ্ছে ইলেক্টেড মানে সিলেক্টেড বা নমিনেটেড, মানে তাকে একটা এখান থেকে তাকে নমিনেট করে বা সিলেক্ট করে পাঠানো হচ্ছে, সে জাস্ট আমাদের স্টেটটাকে রিপ্রেজেন্ট করছে। রাজ্যসভার মেম্বার যারা হয়, এমপি যারা হয়। রাজ্যসভা ইজ নোন অ্যাজ আপার হাউস অর হাউস অফ স্টেটস অ্যাট ইট ওয়াজ রিপ্রেজেন্টেড বাই স্টেট রিপ্রেজেন্টেটিভ। যেহেতু আমাদের স্টেটের রিপ্রেজেন্টেটিভরা থাকে ওখানে, তাই একে বলা হয় হাউস অফ স্টেটস। আর এটাকে লোয়ার হাউসকে কী বলে? হাউস অফ চেম্বার। বা লোকসভাকে বলা হয় আমাদের হচ্ছে, লোকসভাকে বলা হয় কি? লোয়ার হাউস। নেক্সট 14 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডেড ফর দ্য ফরমেশন অফ নিউ স্টেট। নতুন স্টেট যে আমরা তৈরি করবো, সেই ফরমেশন অফ নিউ স্টেটের জন্য কোন কোন আর্টিকেলকে হচ্ছে, কোন আর্টিকেল এটার কথা উল্লেখ আছে যে নতুন স্টেট তৈরি করতে পারবো? সঠিক উত্তর হবে অপশান ডি, আর্টিকেল 3তে এটা বলা হচ্ছে। বাকি অপশানগুলো অ্যাজ ইউজুয়াল আমরা দেখে নেবো। আর্টিকেল 1-এ আছে আমাদের নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন বা ইউনিয়ন টেরিটরি সম্বন্ধে। 2 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যে নতুন অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেট, মানে কোনো স্টেটকে যদি কোনো নতুন টেরিটরি যদি আমরা দখল করি সেটাকে আমরা নতুন স্টেট করব না ইউনিয়ন টেরিটরি করব সেটা। এবং হচ্ছে তোমার নতুন যদি আমরা কোনো স্টেট স্থাপন করি, মানে একটা স্টেটকে ভেঙে দুটো নতুন স্টেট তৈরি করা, এই সংক্রান্ত সমস্ত লসগুলো বলা আছে আর্টিকেল 2-তে। আর্টিকেল 3 হচ্ছে ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস, বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেট। মানে কোনো স্টেটের বাউন্ডারি অল্টার করা, জায়গা কোনো জায়গাটা অ্যাড করা, কোনো জায়গা সেই স্টেট থেকে বের করে দেওয়া, বাউন্ডারিটাকে চেঞ্জ করা, নাম চেঞ্জ করা। যেটা কিছুদিন আগে তোমরা জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামকে বাংলা বা বেঙ্গল এরকম একটা নাম করার হচ্ছে এসেছিলো, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যেন এটা করা হয়ে থাকে। তো সেটা কি? সেটা হচ্ছে আর্টিকেল 3-এর আন্ডারে পড়ে। আর আর্টিকেল 9 হচ্ছে কি? আর্টিকেল 9 হচ্ছে আমাদের পার্সনস ভলেন্টারিলি অ্যাকোয়ারিং সিটিজেনশিপ অফ এ ফরেন স্টেট নট টু বি সিটিজেন। মানে আমাদের ইন্ডিয়াতে যেহেতু সিঙ্গেল সিটিজেনশিপ চলে, তাই কেউ যদি ইচ্ছায় ভলেন্টারিলি অন্য কোনো দেশের আমাদের সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে নেয়, অটোমেটিক্যালি আমাদের দেশের নাগরিকত্ব থেকে সে বঞ্চিত, মানে আমাদের দেশের নাগরিকত্ব হয়ে যায় ক্যান্সেল। যেটা তোমরা সকলেই জানো, মানে খুব বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার, উনি হচ্ছে কানাডার পাসপোর্ট করিয়েছেন, যে কারণে ওনার ভারতীয় নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেছে। উনি কিন্তু অ্যাকচুয়ালি কানাডার নাগরিক। ইভেন কি গুগলেও সার্চ করে তোমরা দেখতে পারো, অক্ষয় কুমার দেবে নিচে লেখা আসবে ইন্ডিয়ান ক্যানাডিয়ান অ্যাক্টর। ঠিক আছে, এটা আমি এই কিছুদিন আগে যখন আমাদের পেড কোর্সে সিটিজেনশিপ পড়াচ্ছিলাম তখনও আমি এই জিনিসটা ভালো করে তাদেরকে বুঝিয়েছিলাম। নেক্সট 15 নম্বর কোশ্চেন হচ্ছে, ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান পার্লামেন্ট হোয়াট ইজ 0 আওয়ার। এটা খুব কমন কোশ্চেন। 0 আওয়ার কি তোমরা আশা করি সকলেই জানো, সেটা হচ্ছে অপশান এ, টাইম ইমিডিয়েটলি আফটার কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ারের ঠিক পরের সময়টাকে বলা হয় 0 আওয়ার। নেক্সট 16 নম্বর কোশ্চেন, এগেন এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ফ্রেন্ডস, আমি স্টার মার্ক দিচ্ছি। 16 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হু টেক্স দ্য ফাইনাল ডিসিশন অন হোয়েদার এ বিল ইজ মানি বিল অর নট। কোনো একটা বিলকে আমি মানি বিল হিসাবে ট্রিট করব নাকি অন্য কোনো বিল হিসাবে, নর্মাল কোনো বিল হিসাবে ট্রিট করব, সেটার ফাইনাল ডিসিশন কে দেয়? সেটার ফাইনাল ডিসিশন দেয় হচ্ছে আমাদের অপশান বি, স্পিকার। এটা হচ্ছে দেখো বলা হচ্ছে আন্ডার আর্টিকেল 110 মানি বিল ক্যান অনলি বি প্রেজেন্টেড ইন লোকসভা অ্যান্ড নট ইন রাজ্যসভা। মানি বিলের ক্ষেত্রে এটা আছে, অন্য যে সমস্ত বিলগুলো আছে সেগুলো হচ্ছে আইদার কোনো একটা হাউসে, লোকসভা বা রাজ্যসভাতে আনা যায়। বাট মানি বিল এমন একটা জিনিস, সেটা শুধুমাত্র লোকসভাতেই রিপ্রেজেন্ট করা যাবে, রাজ্যসভায় করা যাবে না। এই যে বললাম লোকসভার পাওয়ার বেশি, এইখানে রাজ্যসভা হস্তক্ষেপ করতে পারবে না। অ্যান্ড দ্য ডিসিশন অফ হোয়েদার এ বিল ইজ এ মানি বিল অর নট ইজ টেকেন বাই স্পিকার অফ লোকসভা অ্যান্ড ইজ প্রেজেন্টেড ইন হাউস উইথ প্রায়োর পারমিশন টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
মানে এখানে প্রথমে স্পিকার হচ্ছে মানে লোকসভা স্পিকার যদি ডিসিশান নেন যেটা হচ্ছে মানি বিল, তাহলে একমাত্র আমি লোকসভাতেই সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবো এবং তার আগে অবশ্যই আমাকে প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে। প্রেসিডেন্টের পারমিশন নেওয়ার পরে আমি সেটা লোকসভাতে তুলতে পারি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেয় যে কোন বিল শুধুমাত্র লোকসভাতেই তোলা যায়, রাজ্যসভায় তোলা যায় না, সেটা হচ্ছে মানি বিল। এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, হাউ মেনি টাইপস অফ রিট আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? খুবই ইজি কোশ্চেন, পাঁচটা ধরনের থাকে, হিবিস কর্পাস, ম্যান্ডামেন্ট, স্ট্যাচুটরি, প্রভিশন অ্যান্ড কো ওয়ারেন্ট। রিটসের সম্বন্ধে তোমরা ইউটিউবে দেখতে পারো, রিটস আমি পড়িয়েওছি ডিটেলসে, ইউটিউবেই আমাদের এমএইচ এডুকেশন ল্যাবেই ক্লাস আছে, তোমরা দেখতে পারো। নেক্সট 18 নম্বর কোশ্চেন, পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ হুইচ অফ দ্য ফলোয়িং? আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে দিই, আমি তোমাদের হচ্ছে কোশ্চেন পড়ার পরে বেশি সময় দিচ্ছি না, কেননা তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। কোশ্চেনটা পড়ার পর তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিও নিজেরা করতে পারছো কিনা, তারপর তোমরা অ্যান্সারটা দেখো। কারণ প্রত্যেকটা ভিডিওর পরে যদি আমি ওই 1 মিনিট করে বা 30 সেকেন্ড করে পজ দিই, তাহলে কী হবে, ভিডিও ফালতু অনেক লেন্থি হয়ে যাবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 4 কিসের সঙ্গে ডিল করে? সেটা হচ্ছে আমাদের অপশানটি ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপালের সঙ্গে ডিল করে। নেক্সট হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কী বলছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ কান্ট্রি? আমাদের প্রেসিডেন্টের যে ইলেকশন হয় সেটা কি তোমরা হয়তো জানো না, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে হচ্ছে আমাদের হয়ে থাকে, ইনডাইরেক্ট ইলেকশন হয়। সোজা কথা হচ্ছে ইনডাইরেক্ট, প্রেসিডেন্টের ইলেকশন কি ইনডাইরেক্ট ইলেকশন হয়। কখনো দেখছো প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে সাধারণ মানুষকে ভোট দিচ্ছে? না, প্রেসিডেন্টের ইলেকশন কি হয়, ইনডাইরেক্ট ইলেকশন হয়। তো সেই ইলেকশন প্রসিডিওরটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে আমাদের আয়ারল্যান্ড থেকে। অপশন সি সঠিক উত্তর, আয়ারল্যান্ড থেকে আমাদের প্রেসিডেন্টের যে ইলেকশন হবে সেই প্রসিডিওরটা আমরা হায়ার করেছি বা বড় করেছি, হায়ার করা বলেছি বলা ভুল, বড় করেছি আমরা, সেখান থেকে নিয়েছি ওটা। নেক্সট 20 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়া? আমাদের ভারতবর্ষের এক্সিকিউটিভ হেডকে, সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। আর প্রাইম মিনিস্টার কি? প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের লেজিসলেটিভ হেড। লেজিসলেটিভ হেড হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার, আর আমাদের এক্সিকিউটিভ হেড হচ্ছেন প্রেসিডেন্ট। 21 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ দ্য প্রভিশন ফর ন্যাশনাল এমার্জেন্সি? জাতীয় আপাতকাল, ন্যাশনাল এমার্জেন্সি কোন আর্টিকেল অনুযায়ী করা যায়? সেটা হচ্ছে আর্টিকেল 352। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইট লিডস টু সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস এক্সেপ্ট আন্ডার আর্টিকেল 20 অ্যান্ড 21। সমস্ত ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের ন্যাশনাল এমার্জেন্সির সময় কী হয়ে যায়, সিজ হয়ে যায়। শুধুমাত্র কোন দুটো করা যায় না সিজ, সেটা হচ্ছে আর্টিকেল 20 অ্যান্ড আর্টিকেল 21। এটাও কোশ্চেন আছে, তাই আমি ওই জিনিসটা পার্টিকুলারলি এখানে দিয়েছি। মনে রাখবে আর্টিকেল 352 হচ্ছে কি, আর্টিকেল 352 হচ্ছে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি। আর্টিকেল 356 এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্টেট এমার্জেন্সি। আর্টিকেল 356 হচ্ছে আমাদের স্টেট এমার্জেন্সি, এবং আর্টিকেল 360 হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই তিনটে এমার্জেন্সি মনে রাখবে। 4-4 পার্থক্য হয়, 52, 56, 60। ন্যাশনাল, স্টেট, ফাইন্যান্সিয়াল, তিনটে এমার্জেন্সি, এভাবে মনে রাখবে। 22 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিকামিং এ গভর্নর অফ স্টেট অফ ইন্ডিয়া? আচ্ছা, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। গভর্নর, প্রেসিডেন্ট, মেম্বার অফ রাজ্যসভা, মেম্বার অফ লোকসভা, প্রাইম মিনিস্টার বা হচ্ছে আমাদের পঞ্চায়েতের মেম্বার, এই সমস্ত মেম্বারের বা গভর্নর, এগুলোর জন্য একটা মিনিমাম এজ থাকে। এই এজগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, লিস্ট বানিয়ে পড়তে, দরকার আমি তোমাদের পরে লিস্ট প্রোভাইড করে দেবো। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, এই মিনিমাম এজ কোনটার ক্ষেত্রে কার। তো আমাদের গভর্নর অফ স্টেট মানে আমাদের রাজ্যের গভর্নর হওয়ার জন্য বা রাজ্যপাল হওয়ার জন্য মিনিমাম এজ হচ্ছে আমার কত, 35 ইয়ার্স। 35 ইয়ার্স মিনিমাম এজ তোমার হতে হবে। নেক্সট 13 নম্বর কোশ্চেন বলেছে, হাউ মেনি মেম্বার্স অফ আপার হাউস ও রাজ্যসভা ক্যান বি নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? এটা সঠিক উত্তর কী হবে, আমাদের প্রেসিডেন্ট হচ্ছে নমিনেট, রাজ্যসভার কতজন মেম্বারকে নিজে নমিনেট করতে পারেন? সেটা হচ্ছে অপশান বি, 12 জন মেম্বারকে। দেখো বলা হচ্ছে 12 মেম্বার্স অফ আপার হাউস ক্যান বি নমিনেটেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্য রাজ্যসভা অর দ্য কাউন্সিল Rajya Sabha or Council of States is the upper house of the Parliament of India. Members of Rajya Sabha is limited by a constitution to a maximum number of 250 members. Currently we have 245 members. ওখানে কত ছিল, ওখানে ছিল 552, লোকসভায় 552 জন, আমার ম্যাক্সিমাম 545 আছে এখন আপাতত। আমাদের রাজ্যসভায় হচ্ছে 250 ম্যাক্সিমাম, 245 আছে কারেন্টলি। এবং এখানে রাজ্যসভায় কতজন মেম্বারকে নমিনেট করতে পারেন? টোটাল 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট কিন্তু নিজে নমিনেট করতে পারেন। নেক্সট 24 নম্বর কোশ্চেন হচ্ছে, হু ইজ দ্য
কাস্টোডিয়ান অফ কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া। কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া যেটা থাকে সেটার কাস্টোডিয়ান হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। অপশন সি সঠিক উত্তর। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন, তার আগে তোমাদের বলে দিই এই সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো। দেখো এখানে যতগুলো কোশ্চেন আছে কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং প্রত্যেকটা দেখো যেখানে এক্সপ্লেনেশন আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি তোমাদের এক্সপ্লেনেশন দিয়েছি। সমস্ত জায়গায় অন্যান্য অপশানগুলো যেগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর আমি কোনটা কি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্লিজ তোমরা ভিডিওটা যতটা পারো শেয়ার করো, কারণ পলিটি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা টপিক। পলিটি তোমাকে পড়তে হবে, কারণ ইকোনমিক্সে সবার উইকনেস আছে আমি জানি। আমাদের WBCS মেন্সের পেপার 5 যেটা পলিটি আর ইকোনমিক্স, তো ইকোনমিক্স সবার উইক হয়। ইকোনমিক্সটা একটু খটোমটো সাবজেক্ট, সেটা কেউ ঠিকমতো পড়ে না। পলিটি কম্পারেটিভলি তোমরা পড়ো, পলিটি পড়া উচিত, কারণ পলিটি একটু স্কোরিং, পলিটি ঠিকঠাক পড়লে আর্টিকেলগুলো মনে রাখতে পারলে কিন্তু ভালো স্কোর করা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো আর্টিকেল থেকেই শুধু কোশ্চেন এসেছে। অতএব পলিটিটা তোমরা ভালো করে পড়ো, এবং প্রিলিতে কিন্তু কম্পারেটিভলি পলিটি থেকে কোশ্চেন বেশি আসে। পলিটি প্লাস ইকোনমিক্সকে টোটাল 25টা কোশ্চেন আসে, সেখানে ইকোনমিক্স থেকে হয়তো 7-8টা, পলিটি থেকে রেস্ট কোশ্চেন পলিটি থেকে আসে। অতএব পলিটিটা তোমাদের একটু ভালো করে পড়তে হবে। এবং পলিটি, কারণ ইকোনমিক্স আমি তোমাদের বলছি ইকোনমিক্স সবারই উইক হয়। ইকোনমিক্স কেউ যদি পার্টিকুলার ফাইন্যান্স নিয়ে না পড়েছো তার পক্ষে কিন্তু ইকোনমিক্স তোলা একটু কষ্টকর ব্যাপার। অতএব পলিটিটা কম্পারেটিভলি তোমার ইজি, কম্পারেটিভলি স্কোরিং সাবজেক্ট। ইকোনমিক্সে কোশ্চেনও কম আছে, তাই পলিটিটা ভালো করে পড়ো। পেপার মেন্সের এই পেপার 5-এ তোমাকে যদি স্কোর করতে হয় তোমাকে পলিটি ভালো করে পড়তে হবে। প্রিলির জন্য তো পলিটি অবশ্যই ইম্পর্টেন্ট। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই এখন নিয়মিতভাবে এরকম ভিডিও আসবে। এই ভিডিওগুলো যাতে তোমরা নোটিফিকেশান পেতে থাকো। তো আজকে লাস্ট কোশ্চেন দেখো কী বলা হচ্ছে। আজকে লাস্ট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ডাজ নট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন। এই নিচের দেশগুলোর মধ্যে কার লিখিত সংবিধান নেই? এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। আমাদের ভারতের কিন্তু রিটেন কনস্টিটিউশন, লিখিত সংবিধান নেই কার? সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম। কার দেখো, ইউনাইটেড কিংডম, নর্দার্ন আয়ারল্যান্ড অ্যান্ড ইসরায়েল ডাজ নট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন। কাদের? ইউনাইটেড কিংডম, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ইসরায়েল, এদের কিন্তু রিটেন কনস্টিটিউশন নেই। ডাজ নট হ্যাভ এ রিটেন কনস্টিটিউশন, এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। লিখিত সংবিধান নেই আমাদের ভারতের, কিন্তু লিখিত সংবিধান। তাহলে এই ছিল আজকে আমাদের কোশ্চেন। আশা করছি তোমাদের ভালো লাগলো। আজকে এখানেই শেষ করলাম, নেক্সট দিন আবার একটা সেশনে দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।